প্রায় ৩,০০০ কোটি টাকা পাচারের অভিযোগের মুখে বিদেশে পালিয়ে থাকা পি.কে হালদারকে গ্রেফতারে পরোয়ানা জারি করেছে, ইন্টারপোলের জন্য পরোয়ানা জারি করেছে আদালত। এদিকে বিদেশে টাকা পাচারকারীদের মধ্যে সরকারি চাকরিজীবীদের সংখ্যা বেশি। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত যারা বিদেশে টাকা পাচার করছেন তাদের নাম, পরিচয়, কি পরিমাণ অর্থ পাচার করছেন ইত্যাদি তথ্য আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদন অনুসারে ২০১৫ সালে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে ৯৮,০০০ কোটি টাকা, যা দিয়ে অন্তত ৪টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। আর গত ৭ বছরে পাচারকৃত অর্থের পরিমাণ, বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের পরিমাণ প্রায় ৪.৫ লাখ কোটি টাকা। এত টাকা দেশ থেকে পাচার হয় কিভাবে, কার মাধ্যমে বা কাদের পৃষ্ঠপোষকতায় এটি সম্ভব হচ্ছে এবং কেমন সীমাবদ্ধতায় তারা ধরাছোঁয়ার বাইরেই একরকম থেকে যাচ্ছেন? এসব প্রশ্নের উত্তর জানতে আছি আমি, শারমিন চৌধুরী রাজকাহনী আছি। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ, আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত মোহাম্মদ তৌহিদ হোসেন এবং আছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আজকের রাজকাহনী। শিরোনাম যেটি ঠিক করেছি, এত টাকা পাচার হয় কিভাবে। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, এই পি.কে হালদারের সবশেষ একটু জানতে চাই, যেটি আদালতের কাছ থেকে আদালত উষ্মা প্রকাশ করছেন যে ২.৫ মাসেও কেন নিম্ন আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলো না, এবং তারপরে আমরা দেখলাম গ্রেফতারি পরোয়ানা ইন্টারপোলের জন্য জারি হলো। এরপর আসলে প্রক্রিয়াটা কি পি.কে হালদারকে ধরার? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, টাকা পাচার হয় মানে কিভাবে, এটার উত্তর হলো যাদের দেশপ্রেম নাই ওরাই টাকা পাচার করে। সংক্ষেপ উত্তর এইটাই, এর বাইরে কিছু নাই। আর পি.কে হালদারের হাইকোর্ট ডিভিশন যেটা স্বতঃপ্রণোদিত একটা রুল দিয়েছে, হাইকোর্ট বেসিক্যালি জানতে চেয়েছে পি.কে হালদারের সংক্রান্ত টাকা পাচারে তোমাদের যে কার্যক্রম, তোমাদের যে মামলা, সেটা তোমরা কি করছো, নাম্বার 1। নাম্বার 2, তাকে অ্যারেস্ট করতে পারছো না কোথায়, তার অবস্থান কোথায়। এগুলি সব আমরা রিপ্লাই দিয়েছি। আমরা আদালতের প্রতিবেদনও বলেছি যে পি.কে হালদারকে বিদেশ যাওয়ার আমরা নিষেধাজ্ঞা দিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি সে আদেশও সে অবজ্ঞা করে বিদেশে পালিয়ে যায়। তারপরে তাকে ধরার জন্য বিভিন্ন ইন্টারপোলের মাধ্যমে থ্রু মিনিস্ট্রি অফ হোম আমরা ইন্টারপোলকে চিঠি দিয়েছি। ইন্টারপোল বলল যে আমাকে কোর্টের আদেশ দেখাও। এখানে ইন্টারপোলের একটু বোঝাপড়ার গ্যাপ আছে, কারণ পি.কে হালদারের অফেন্সটা হলো মানি লন্ডারিং আর 27 জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। সেখানে কগনিজেবল অফেন্স, সেখানে কোর্টের আদেশ ছাড়াই কিন্তু দুদক অ্যারেস্ট করতে পারে। যেহেতু ইন্টারপোল চাচ্ছে, তখন আমরা কোর্টে একটি দরখাস্ত দাখিল করি 15 সেপ্টেম্বর 2020, যে একটা ইস্যু অফ ওয়ারেন্ট দরকার পি.কে হালদারের জন্য, যেহেতু ইন্টারপোল এটা চেয়েছে। 15 সেপ্টেম্বর যখন আমরা দাখিল করি, এই দরখাস্তটি শুনানির জন্য পেন্ডিং আছে, তখন হাইকোর্টে আবার একটা দরখাস্ত দিল পি.কে হালদার আসতে চায় এবং তাকে আসার সুযোগ করে দেওয়া হোক, সে টাকা পয়সা রিটার্ন দিবে। তখন হাইকোর্টের কোম্পানি বেঞ্চ এটা হিয়ারিং হলো, আমাদের কি শুনলো, অ্যাটর্নি জেনারেল মহোদয়কে শুনলো, বাংলাদেশ ব্যাংক কি শুনলো। ওই শুনানি করতে, অর্ডার দিতে প্রায় 1 মাসের মতো, 1.5 মাসের মতো সময় চলে যায়। তখন দুর্নীতি দমন কমিশনার কনসার্ন পাবলিক প্রসিকিউটর কমিশনের সঙ্গে আলোচনা করে বললো, যেহেতু উচ্চতর আদালতে পি.কে হালদারের অ্যারেস্ট সংক্রান্ত, আসা সংক্রান্ত একটি মামলা পেন্ডিং, কাজে এটা আমরা একটু ওয়েট করি। ওই ওয়েট করার জন্যই লেট হয়ে গেছে। পরবর্তীতে আপনারা জানেন পি.কে হালদারকে আসার জন্য বলা হয়েছিল, সে আসে নাই, সে কোর্টের আদেশ কমপ্লাই করে নাই। তো এটা গত 26শে নভেম্বর আদালত অ্যালাউ করেছে। আমরা অর্ডার শিট সম্ভবত আজকে পেয়ে গেছি, আমরা পরবর্তীতে আদালতকে দাখিল করব। আদালত আরো জানতে চেয়েছে, একটু জানতে চাই পি.কে হালদার কিভাবে মানে এত টাকা অর্জন করলো অবৈধভাবে এবং সে সেটি পাচার করলো এত টাকা, এর পেছনে মানে সহায়তা করেছেন একজন বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর। ফেব্রুয়ারিতে আপনারা বলছিলেন তখনকার মরহুম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আপনিও বলেছিলেন। কে তিনি, তার পরিচয়টা কি আমাদের একটু বলবেন? আমরা সেটি এখনো স্পষ্ট হয় নাই। তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া গেছে? জি জি, দেখুন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। লার্নেড অ্যাটর্নি জেনারেল এবং আমরাও বলেছিলাম বাংলাদেশ ব্যাংকের কিছু হাই অফিসিয়ালস ইনভলভ, এবং দুদক যখন অনুসন্ধান করে এফআইআর দাখিল করে, মামলা দাখিল করে, ওই ভদ্রলোক বা যে কজন এক বা একাধিক ব্যক্তি, তাদের কিন্তু ইমপ্লিকেশনটা আমরা পাচ্ছিলাম না। কিন্তু বাট প্রাইমে ফেসি এটা মনে হচ্ছে তাদের ইনভলভমেন্ট ছাড়া তো এটা সম্ভব না। সে এতগুলি কোম্পানি খুলছে, এতগুলি লিজিং আর্থিক প্রতিষ্ঠানে সে ম্যানেজিং ডিরেক্টর, এটা কিভাবে হচ্ছে উইদাউট মনিটরিং? বাংলাদেশ ব্যাংকের কি মনিটরিং নাই? একটু মনে হচ্ছে, প্রেডিকশন মনে হচ্ছে যে
বাংলাদেশ ব্যাংকের একটা অফিসিয়াল নেম ইনভলভ এক বা একাধিক, কিন্তু প্রেডিকশনের উপর তো কাউকে মামলা আসামি করা যায় না। সেই হিসাবে আমরা মামলা করে তার 43 কোটি স্থাবর সম্পদ জব্দ করেছি, 53টা ব্যাংক অ্যাকাউন্ট, বাংলাদেশে একটা ম্যানেজিং ডিরেক্টর 53টা ব্যাংক অ্যাকাউন্ট, তার শেয়ার সবগুলো জব্দ করা আছে। আমাদের কাছে যে জব্দের পরিমাণ তাতে 100 কোটি টাকার উপরে। আর তার যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এই পর্যন্ত আজকে রোববার পর্যন্ত আমরা, আজকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা যেটা পেয়েছি প্রায় 280 কোটি টাকার মতো। জি, ধন্যবাদ অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আবারও নিশ্চয়ই আপনার কাছে আসবো। আমি জনাব খন্দকার ইব্রাহিম খালেদ আপনার কাছ থেকে একটু জানতে চাই যে, যেহেতু এই প্রসঙ্গটি আসলো যে একজন ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর, আপনিও এই পদটিতে ছিলেন, স্কোপটা কেমন এখানে থেকে এ ধরনের এত টাকা অর্জন পাচারে সহায়তা করার স্কোপটা কেমন, খন্দকার ইব্রাহিম খালেদ? জি হ্যাঁ, মাঝখানে শুনতে পাইনি, আমি আন্দাজ করে নিচ্ছি যে পিকে হালদারের সম্বন্ধে হয়তো বলতে বলেছেন। আমার প্রশ্ন এখানে দেশপ্রেমের কোনো প্রশ্ন নাই, দেশপ্রেম আছে কি নাই ওটা এটা দেখার কোনো ব্যাপার না। এখানে দেখা যায় আইন ভঙ্গ হলো কিনা, কারণ তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হলো যে দেশের বাইরে যেতে পারবেন না, তিনি কি করে গেলেন? আমার প্রশ্নটা এখানে দেশপ্রেমের কোনো প্রশ্ন নাই। সেটা কি তদন্ত করা হয়েছে? কারা কারা তাকে এখান থেকে চলে যেতে সাহায্য করেছে? কি করে গেল? নিষেধাজ্ঞা যদি অমান্য হয় তাহলে সরকারের থাকার অর্থ কি হয়? সরকারি নিষেধাজ্ঞা কেন হবে? তারপরে আরো প্রশ্ন আছে, পিকে হালদার একদিনে তো টাকা পাচার করেনি। আমার যতদূর ইনফরমেশন, দীর্ঘ 6 বছর যাবৎ টাকা পাচার হয়েছে। তাই বাংলাদেশ ব্যাংক 6 বছরে কি করলো? অর্থাৎ একদিন দুদিন হঠাৎ হলে হতে পারে, কিন্তু বাংলাদেশ ব্যাংক এই 6 বছর যাবৎ কি তার তদারকি করার কথা? এটা তো সুপারভাইজারি একটা ব্যাংক, তো যা নাকি সব ব্যাংকের উপরে খেয়াল রাখবে। তো তারা কি খেয়াল রাখলো? এবং যদি খেয়াল রেখেও থাকে তাহলে কি তারা ধরলো না কেন? টাকা পাচার একবার হয়ে গেল, সেকেন্ড টাইম হওয়ার সময় কেন ধরলো না? তারপর যেতে যেতে এতগুলো, একটা ব্যাংক না, আমরা যতদূর জানতে পেরেছি পিকে হালদার 4টি বোধহয় এরকম নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং ব্যাংক মিলে 4 থেকে 5টা এখান থেকে টাকা করেছে। তো এতগুলো ব্যাংকের উপরে সুপারভাইজারি ল্যাবস হলে কেন্দ্রীয় ব্যাংকের তো থাকার, এক্সিস্ট করার কোনো জাস্টিফিকেশন থাকে না। সেই জন্য আমি যেটা বলছি যে সুশাসন বলতে আমরা মনে করি যে তদারকি করার দক্ষতা, সেই তদারকি করার দক্ষতা তো কারোরই নাই দেখছি। শুধু বাংলাদেশ ব্যাংকের কথা বলছি না, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে একটা ব্যাংকিং উইং আছে, তারাও খেয়াল রাখে নাই। আমার আমার মনে হয় খন্দকার ইব্রাহিম খালেদ খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, কিন্তু সংযোগে কোনো একটা অসুবিধা হয়েছে, নিশ্চয়ই আমরা পরবর্তীতে তাকে পাবো। আমরা জনাব তৌহিদ হোসেন আপনার কাছ থেকে আসি যে খন্দকার ইব্রাহিম খালেদও যে প্রশ্নটি তুলছিলেন যে তিনি পালিয়ে গেলেন কি করে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও। এয়ারপোর্টে কর্মকর্তা কর্মচারীদের সাথে কোনো না কোনো একটা যোগসাজশ, বাংলাদেশ ব্যাংকের কোনো না কোনো একটা যোগসাজশ, অর্থ মন্ত্রণালয়ের যে ইউনিটের কথা বলছিলেন সেখানে কোনোভাবে তিনি ফাঁকি দিয়ে গেছেন, তাদের সাথে কোনো না কোনো যোগসাজশ। আমরা যদি আরো অন্যান্য ক্ষেত্রগুলোতে দেখি, গোল্ডেন মনি, রাজুকের প্লট হাতিয়ে নিলেন এতগুলো, রাজুকের সাথে যোগসাজশ, এনবিআর এর সাথে যোগসাজশ, শাহেদের দুর্নীতির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে, সবখানেই আমলা প্রশাসনের একটা যোগসূত্র আমরা দেখতে পাচ্ছি। এবং পররাষ্ট্রমন্ত্রী যেটি বলছেন, বিদেশে অর্থ পাচারে সরকারি কর্মচারীদের সংখ্যা বেশি। আপনি কি একটু আমাদেরকে এটি বলবেন যে প্রশাসন বা সরকারি কর্মকর্তা কর্মচারী আমলাদের ছাড়া কি দুর্নীতির চক্রটা সম্পূর্ণ হয় কোনোভাবে? আপনিও প্রশাসনের বড় পদে, মানে বড় পদে কাজ করেছেন। ধন্যবাদ। ধন্যবাদ শারমিন। আসলে বিষয়টা হচ্ছে যে এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই যে আমাদের দেশে দুর্নীতি বা এটা তো বস্তুত বিষয়টা দুর্নীতি ঘটে যোগসাজশের মাধ্যমেই। দুর্নীতি একা কেউ করতে পারে না। দুর্নীতিতে অবশ্যই ফাংশনারি যারা লাইনে আছেন তারা জড়িত থাকতে হবে। ব্যবসায়ী হোক বা সরকারি কর্মচারী হোক, যারা দুর্নীতিটা করছেন তারা জড়িত থাকবেন। এবং আমরা এটাও জানি যে ক্ষমতাশালী রাজনীতিকরা জড়িত থাকেন, কারণ চূড়ান্ত ক্ষমতা যাদের হাতে তাদেরও কিন্তু সহায়তা লাগে এগুলির ক্ষেত্রে, অন্ততপক্ষে ক্ষেত্র বিশেষে প্রোটেকশনের জন্য হলেও লাগে। কাজে এই দুষ্ট চক্র আমরা যতদিন পর্যন্ত ভাঙতে না পারবো ততদিন আসলে এটা কিন্তু নিয়ন্ত্রণ করা কঠিন। এতে কোনো সন্দেহ নেই যে এত বড় ঘটনা যখন ঘটে সেখানে সব ধরনের
মানুষেরই এক ধরনের মানে সব অথরিটির মানুষেরই এক ধরনের যোগসাজশ থাকতে হবে। আমরা এতক্ষণ যেটা শুনলাম যে খুরশিদ আলম সাহেব বললেন এবং খন্দকার ইব্রাহিম খালেদও বললেন, দুজনেই বিশেষজ্ঞের ব্যাপারে, তারাও কিন্তু এটাই বলেছেন যে আসলে তো একদিনে হয় না এই ঘটনাটা, অবশ্যই বিভিন্ন ধরনের যোগসাজশ ছিল সেখানে। সবশেষে যে উনি পালিয়ে যেতে পারবেন কি করে, সেটা তো সরকারি কর্তৃপক্ষই আছে সেটা আটকানোর জন্য। এবং খুরশিদ আলম সাহেব বলেন যে তারা তাকে আটকে দিতে বলেছিলেন, তারপরে তো চলে যেতে পেরেছে। চলে যেতে যেহেতু পেরেছে, কাজে অবশ্যই সেখানে প্রশাসনিক কাজে যারা জড়িত, সরকারি চাকরিতে যারা জড়িত, তাদের অবশ্যই সাথে যোগসাজশ ছিল। এবং বস্তুত শুরু থেকে শেষ পর্যন্ত এক ধরনের দুষ্টচক্রের মাধ্যমেই কিন্তু এই দুর্নীতিগুলি সংঘটিত। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে আমি নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকার জায়গাটিতে একটু আসবো, কিন্তু ইব্রাহিম খালেদ আমাদের সঙ্গে সংযোগটি আমরা পাচ্ছিলাম না। জনাব ইব্রাহিম খালেদ, আপনি যা বলছিলেন তার সাথে প্রেক্ষিতে আমি যে প্রশ্নটি করছিলাম আপনার কাছে, সেটি যদি আসতে চাই যে সবখানেই যেটি আমরা দেখছি, প্রশাসন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটা যোগ সাজস বা তাদের পৃষ্ঠপোষকতা, তাদের মাধ্যমেই এই অন্যায় দুর্নীতিগুলো করা সম্ভব হচ্ছে। যদি প্রশাসনকে বা সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে দুর্নীতি বন্ধ করা সম্ভব হয়, তাহলে কি আপনি মনে করেন যে আসলে এই একটা দুষ্টচক্র ভেঙে দেওয়া সম্ভব? কারণ কোথায় পিকে হালদার অপরাধ করছেন, কোথায় গোল্ডেন শামীম, গোল্ডেন মনির, শাহিদেরা ছড়িয়ে ছিটে আছে, সবগুলো তো দুর্নীতির চক্রটা সম্পূর্ণ করছে প্রশাসনের মাধ্যমে। সেখানে হাত দিলে কি অনেকটা চক্রটাকে ভাঙা সম্ভব কিনা? হ্যাঁ, হাত কথাটা তো পরিষ্কার বোঝা যায় না। জবাবদিহিতা নিশ্চিত করা, প্রত্যেকটি ব্যক্তি, একজন সেক্রেটারি সচিব থেকে শুরু করে একদম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যন্ত প্রত্যেকের কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলো তিনি পালন করছেন কিনা, যে মুহূর্তে তিনি পালন করতে ভুল করলেন, সঙ্গে সঙ্গে তার উপরস্থ ব্যক্তিরা তাকে ধরবেন যে এইটা তুমি করো নাই কেন। এটাকে বলে সুশাসন। তো এটি যদি করা যায় তাহলে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশন এখনের চাইতে অনেক ক্লিন হয়ে যাবে এবং কাজগুলো সহজ হবে। তো সেই কাজটি করতে গেলে কোথা থেকে শুরু করতে হবে? গণতন্ত্র যেমন নিচের থেকে উপরে যায়, জনগণের কাছ থেকে উপর দিকে যায়, আর সুশাসনটা উপরের থেকে নিচের দিকে আসে। অর্থাৎ নিচের লেভেলের লোকজন যদি সুশাসন কায়েম করতে চায়, করতে পারবে না। এটা যদি একদম টপ, আমি যদি বলি যে একদম মন্ত্রিসভার মন্ত্রীবৃন্দ, তারপর সচিববৃন্দ, এইভাবে করে করে যে নিচের দিকে আসবে। মন্ত্রী যদি একটু বেখেয়াল হন, তাহলে সচিব পর্যায়ে, যদিও তারা খুব রেসপন্সিবল, তারা ঠিক মতন কাজ করবেন না, বা কেউ হয়তো করলেন না, দেখার লোক থাকবে না। কাজে মন্ত্রীকেও শুধু সচেতন না, দক্ষ সেই জন্য সেই সক্ষমতা। আমি ঠিক শুনতে পাচ্ছি না। আমার মনে হয় খন্দকার ইব্রাহিম খালেদের সংযুক্তিতে আসলেই সমস্যা হচ্ছে। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনার কাছেও সেই প্রশ্নটি করতে চাই যে দুর্নীতি এমন রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন দিকে তো ছড়িয়ে গেছে, কোথায় 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 দুর্নীতি হয়ে যাচ্ছে সেগুলো উদ্ঘাটনের তো নিশ্চয়ই একটা বড় কাজ। প্রশাসন যাদের কোনো না কোনোভাবে পৃষ্ঠপোষকতা বা মাধ্যমে সেখানে যদি একটা স্বচ্ছতা, জবাবদিহিতা আসে, তাহলেই কি দুষ্ট চক্রটা বন্ধ করা সম্ভব বলে আপনিও মনে করেন কিনা? কারণ ইব্রাহিম খালেদ যেটি বলছিলেন যে নিচের দিক থেকে আসলে এটা না, এটা উপর দিক থেকে করতে হয়। আমরা যখনই সন্ধান পাই তখনই কাকে দেখি ড্রাইভার, স্বাস্থ্যের ড্রাইভার, কেরানি, কোথাওকার বা পিয়ন, চতুর্থ শ্রেণীর কর্মকর্তা বা কর্মচারী, এদেরকেই আমরা ধরা পড়তে দেখি। তাদের শত শত হাজার হাজার কোটি টাকা দেখে আমাদের চোখ ছানা বড়া হয়ে যায়। উপরের দিকের কি অবস্থা, সেটি কেন ধরা হয় না? জি, দেখুন মিস্টার ইব্রাহিম খালেদ যেটা বললেন, আমি ওনার সঙ্গে একমত। উপর থেকে হয়, আবার নিচ থেকেও হয়। অনেক সময় উপর থেকে যখন ম্যানেজ করা যায় না, তখন নিচ থেকে যায়। আমরা বেসিক ব্যাংকের যেটা ঋণ কেলেঙ্কারি বা মিসঅ্যাপ্লিকেশন, আমরা সেটাও দেখেছি। একই দিনে শান্তিনগর ব্রাঞ্চ থেকে অ্যাপ্রুভাল হয়ে, বোর্ড বসিয়ে অ্যাপ্রুভাল দিয়ে, স্যাংশন দিয়ে 40 কোটি টাকা লোন স্যাংশন করে ফেলছে, সেটা আমরাও দেখছি। ইভেন কি দেখা যাচ্ছে আর্থিক বিভাগ, অর্থ মন্ত্রণালয়, ওখানকার একজন অ্যাডিশনাল সেক্রেটারি এর সঙ্গে ইনভলভ। তো এখন এগুলো হচ্ছে ঠিকই, জবাবদিহির অভাব তো অবশ্যই আছে। তবে আমি যেটা মনে করি, দুদক একার পক্ষে দুর্নীতি প্রতিরোধ, টাকা পাচার বন্ধ করা সম্ভব না। ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। হয়তো আমরা ট্রায়াল করে, সাজা দিয়ে
এক্সাম্পল ক্রিয়েট করতে পারবো। এর জন্য লাগবে মাস অ্যাওয়ারনেস এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং। যদিও আমাদের দেশে ডিপার্টমেন্টাল প্রসিডিং আমার অ্যাসেসমেন্টে এটা আইওয়াশ, এটা ডিপার্টমেন্টাল যে প্রসিডিং করে তাকে হোল লাইফ সাসপেন্ড করে দিতে হবে, সে যেন বাংলাদেশে অন্য কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে চাকরি না পায়। আমাদের দেশে ডিপার্টমেন্টাল প্রসিডিং হয় না বেসিক্যালি, হলেও সে খুবই একদম কম, নগণ্য, এবং তাকে মোবাইল কোর্টের মতো স্পট তাকে ডিসমিস করতে হবে সার্ভিস করে, তারপরে সে মামলা মোকদ্দমা করে আসুক, কিন্তু তার সমস্ত বেনিফিট বন্ধ করে দিতে হবে, তার সমস্ত প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফার সব ক্লোজ করে দিতে হবে। ডিপার্টমেন্টাল প্রসিডিং যদি খুব হারিকলি হয় তাহলে আমার মনে হয় দুর্নীতি রোধ করা আরো সম্ভব হবে। কারণ দুর্নীতি দমন কমিশনের মামলা, আপনার লন্ডারিং এর মামলা আমার করতে তো সময় লাগছে, আমাকে অনুসন্ধান করতে আছে, আমার আইন আছে, বিধি আছে, আমাকে তাকে ডাকতে হচ্ছে, ডাকার জন্য তাকে সময় দিতে হচ্ছে। এসব না করলে তো আবার সে উচ্চতর আদালতে গিয়ে বলবে দুদক নিজে ল ভায়োলেট করলো। কিন্তু এই জায়গাটা ফিল আপ করতে পারবে অনলি ডিপার্টমেন্ট। কারণ স্যার যেমন বেসিক ব্যাংকের যদি যে ইয়েগুলো হলো, কারাপশন গুলো হলো, এবং ওদের বেতন কেটে রাখছিল স্টাফরা, সে রিড করলো বেতন কার্ড আমার ফান্ডামেন্টাল রাইট, আমার মানে আমাদের ফান্ডামেন্টাল রাইটে হিট হয়েছে, হাইকোর্টে স্টে দিল, অ্যাপিল বিভাগ এটা আবার স্টে করে দিল। দ্যাট মিনস গভর্নমেন্টের ডিসিশনটা প্রিভেইল করলো, ওদের 25% আর 30% বেতনটা কেটে রাখছে। তো এইভাবে পিউনিটিভ অ্যাকশন লাগবে প্রত্যেকটা ব্যাংকে, ইচ এন্ড এভরি ব্যাংক। আমার মনে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নাজুক পরিস্থিতি বর্তমানে ব্যাংকিং খাত, এখানে মনিটরের অভাব এবং মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের রুলস অ্যাডমিনিস্ট্রেশন। খালেদ আমাদের সঙ্গে আছেন, পরবর্তীতে নিশ্চয়ই আরেকটু বলবেন। আমি অ্যাডভোকেট খুরশিদ আলম খান একটু বলবেন যে পররাষ্ট্রমন্ত্রী যেটি বলেছিলেন যে সরকারি কর্মচারী বা কর্মকর্তারাই বেশি বিদেশি অর্থ পাচার করছেন, সেখানে আপনারা তথ্য জানতে চাইবার কথা বলছিলেন, আগেও একদিন কথা হচ্ছিল আপনার সাথে, তথ্য কি পেয়েছেন কারা অর্থ পাচার করছে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মন্ত্রী বলছেন 28 জনের তালিকা আছে তার কাছে, সেটি কি আপনারা পেয়েছেন? না, দেখুন, ওই পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী মহোদয় যে কথাটা বলেছে এটা ওনার ব্যক্তিগত ইনফরমেশন, এবং আমার মনে হচ্ছে এটা অ্যাবসলিউটলি কারেক্ট ইনফরমেশন। আপনার ব্যক্তিগতভাবে যে ইনফরমেশন গুলো পাওয়া যায় ওটা ডাটা ভুল হওয়ার কথা না, এবং উনি একজন খুবই রেসপন্সিবল পার্সন, উনি এই ধরনের হালকা কথা বলার প্রশ্নই আসে না। বরঞ্চ ওনার ডাটাতে 50 অনেক কম, মানে 28 অনেক কম, এটা অনেক বেশি হবে। আমাদের ডাটাতে তো আরো অনেক বেশি। তবে এখানে কিছু আইনগত বাধ্যবাধকতা আছে। ইন্টারন্যাশনাল গ্লোবাল যেটা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স, সেখানে তথ্য উপাত্ত প্রসিকিউশন লঞ্চ করার আগে এটা নাম ধাম বলা যায় না, অ্যামাউন্টও বলা যায় না। তবে আপনাকে এতটুকু আমি বলে রাখছি যে টাকার পরিমাণ ভয়ঙ্কর এবং ব্যক্তির পরিমাণ কমপক্ষে 200 থেকে 250 মিনিমাম। তাহলে সেই হাজার হাজার কোটি টাকা মানে মিডিয়াতে যেটি বলা হয় সেটি আসলে ঠিক না, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলছেন সেটিও নিশ্চয়ই তাহলে প্রশ্নবিদ্ধ। তাহলে আপনারা বলছেন যে সেই তালিকাটি আপনারা এখনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পাননি। আমি জনাব তৌহিদ হোসেন আপনার কাছ থেকে প্রশ্নটি রেখে বিরতিতে যাই যে পররাষ্ট্রমন্ত্রী বলছেন এই তথ্যগুলো পাওয়াও নাকি খুব কঠিন হয়ে যায়। তিনি সুইজারল্যান্ডের কথা বলছেন যে তারা তথ্য দিতে চায় না, কি পরিমাণ অর্থ আছে, কারা অর্থ পাচার করছে, এই বিষয়গুলোতে বিভিন্ন জায়গায়, যেমন বেগম পাড়ার কথা খুব আলোচনা হচ্ছে, বেগম পাড়ায় কারা আছেন, কাদের কি পরিমাণ মানে বাড়ি গাড়ি কাদের আছে, মালয়েশিয়ায় কারা সেকেন্ড হোম করেছেন, এই তথ্যগুলো কি পাওয়া স্বাভাবিকভাবে খুব কঠিন ব্যাপার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য। বিরতির পরে এসে একটু শুনছি বিষয়টি, থাকুন সাথে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। জনাব তৌহিদ হোসেন, যে প্রশ্নটি করছিলাম, কাদের সম্পদ বিদেশে আছে, কারা মালয়েশিয়া কানাডার মতো দেশগুলোতে সেকেন্ড হোম করেছেন, এই তথ্যগুলো পাওয়া কি খুব কঠিন? এই তাদের তালিকাটি পাওয়া কি খুব কঠিন? মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলছেন সুইজারল্যান্ড থেকে একটা উদাহরণ দিয়ে বলছেন সেখানে পাওয়া কঠিন। আমরা জানি যে সুইস ব্যাংকগুলো জানাতে চায় না তথ্য, কিন্তু অন্য দেশগুলো সার্বিকভাবে কি খুব কঠিন একটা কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য? ধন্যবাদ শামিম। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে অনেকের তালিকা আছে, সেটা উনি নিশ্চয়ই কিছু তথ্যের ভিত্তিতে বলেছেন। সমস্যা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা মিশনগুলো যেটুকু তথ্য জোগাড় করতে পারবে, তাদের যে ক্যাপাসিটি আছে, সেটুকু দিয়ে কিন্তু আপনি আদালতে কিছু প্রমাণ করতে পারবেন না। আদালতে প্রমাণের জন্য যে ধরনের তথ্য এই প্রয়োজন, যেটা অ্যাডভোকেট সাহেব বলেছেন, সেগুলি কিন্তু আরো অনেক গভীর তদন্তের প্রয়োজন হবে। সেটার জন্য আমাদের আমি যেটা বুঝি আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদেরকে এ ব্যাপারে সক্রিয় হতে হবে। তালিকা কতটুকু পররাষ্ট্র মন্ত্রণালয় পেতে পারে? মনে করুন যে একটা শহরে
অন্ততপক্ষে ক্যাপিটাল সিটি এবং তার আশেপাশে বা কোনো বড় শহরে কে আছে বাঙালি, এটা অনেক ক্ষেত্রে তারা জানবেন। এবং তাদের বাড়ি ঘর কেমন আছে, টাকা পয়সা কিরকম আছে, এক ধরনের ভাষা ধারণা পাওয়া যাবে। এখানে আর একটা প্রশ্ন আছে, আমি কিন্তু এটা প্রথমেই বলছি যে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক দুর্নীতি আছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তারা যোগ সাজসও করেন, যোগ সাজস কখনো ইচ্ছে করে করেন, বেনিফিটের জন্য করেন, কখনো কিন্তু বাধ্য হয়েও করেন। আমি এটুকু আপনাকে নিশ্চয়তা দিতে পারি যে আমার পরিচিতের মধ্যে আছেন যারা যোগ সাজস না করার কারণে চাকরিতে টিকতে পারেন না, এরকম ঘটনা আছে। ইব্রাহিম খালেদ সাহেব, এটা আমার বিশ্বাস উনি করবোরেট করবেন। আপনি একটা প্রসঙ্গ তুলেছিলেন যে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ করলে এই কাজগুলো ঠিক করা যাবে কিনা। অবশ্যই যাবে, কিন্তু সরকারি কর্মচারীদের দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় যদি মূল কথা যেটা আমি একই কথা বলছি আবার, যেটা ইব্রাহিম খালেদ সাহেব বলেছেন যে সুশাসনের প্রশ্ন আছে এখানে। আপনি সুশাসনের বৈশ্বিক তালিকা দেখুন, সেখানে আমাদের অবস্থান দেখুন, তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন। সুশাসন কিন্তু শুধু সরকারি কর্মচারী না, আরো অনেক কিছু, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সবকিছু মিলিয়ে কিন্তু সুশাসন থাকতে হবে। এবং দুষ্টের দমন, শিষ্টের পালন, সেটা তো থাকতে হবে। সেটা যতক্ষণ না থাকছে ততক্ষণ আপনি এই দুর্নীতি পুরোপুরি দমন করতে পারবেন না। জি, নিশ্চয়ই সুশাসন তো একটা সার্বিক ব্যাপার। জনাব তৌহিদ হোসেন, সেখানে যদি আপনি বলছেন যে সরকারি চাকরিজীবীদের মধ্যে থেকে দুর্নীতি দূর করা সম্ভব না, সেটি কেন সম্ভব হবে না? আপনি বলছেন যোগসাজশ না করলে চাকরি থেকেও তাকে সরে যেতে হয়েছে বা তাকে নানান এই চাপগুলোর কথা আমরা বিভিন্ন সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে শুনি। কেন, মানে যোগসাজশ না করলে কার প্রভাবে তাকে চাকরি থেকে সরে যেতে হলো? আপনাকে দেশের পাওয়ার স্ট্রাকচার সম্বন্ধে ধারণা থাকতে হবে, তাহলে আপনি এটা বুঝতে পারবেন। এর চেয়ে বেশি ডিটেলসে যাওয়া সম্ভব না। তার যে বলয়, সে বলয়ে অনেকে জড়িত আছে, শুধু কিন্তু মানুষ জানবে কি করে? শুধু মন্ত্রী এমপির প্রশ্ন না, ক্ষমতার বলয়টা কিন্তু মন্ত্রী এমপির বাইরেও আরো অনেক বড়। সেই ক্ষমতার বলয়ের সাথে যখন আপনি কোনো সংঘাতে যাবেন, আপনার জন্য জীবন খুব কঠিন হয়ে যাবে, এটা নিশ্চিন্ত। আর জবাবদিহিতার প্রশ্ন আছে, জবাবদিহিতা তো সর্বস্তরে আসবে, এবং সেখানেই আসতেছে কিন্তু আপনার সুশাসনের প্রশ্ন। একটা প্রশ্ন যে নিঃসন্দেহে সরকারি কর্মচারীদের সংখ্যা যথেষ্ট যারা এ ধরনের দুর্নীতি করেন, এবং হয়তো তাদের প্রচুর অর্থকরীয় দেশের বাইরে আছে, কোনো সন্দেহ নেই। তবে একটা কথা আবার ঠিক যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা মিশনের সামনে কিন্তু খুব সহজে আসবে মিসিসাগা শহরে সরকারি কর্মচারী কে থাকেন, রিটায়ার্ড বা ইত্যাদি, এটা কিন্তু অনেক সহজে জানা যাবে। কিন্তু একটা আরেকটা জায়গায় কোন এক বাড়িতে একজন ব্যবসায়ী আছেন বা কোন এক রাজনীতিবিদের সন্তান আছেন, সেটা কিন্তু অত সহজে তথ্যটা এই মিশনে আসবে না। এটা চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেও একজন জয়েন্ট সেক্রেটারি বা সেক্রেটারি যদি রিটায়ার করার পরে মিসিসাগা শহরে থাকেন, সেটা কিন্তু অনেক সহজে জানা যাবে, মিশনের গোচরে অনেক সহজে আসবে। এটাও একটা কারণ হতে পারে। তবে এটা ঠিক যে সর্বস্তরেই দুর্নীতি আছে, এবং সুশাসন নিশ্চিত করা না গেলে নিশ্চয়ই আপনি যে প্রসঙ্গটি বলছেন খুবই একটা একদম একটা যথাযথ জায়গায় আপনি কথা বলছেন। সেই জায়গাটি নিশ্চয়ই জনাব ইব্রাহিম খালেদ আমাদেরকে আরেকটু স্পষ্ট যদি করতে পারেন। জনাব খন্দকার ইব্রাহিম খালেদ, যে ক্ষমতার বলয়টাকে আপনি একটু স্পষ্ট করতে পারেন আমাদেরকে, যে তার বাইরে গেলে জীবন কঠিন হয়ে যাচ্ছে, এবং পাওয়ার স্ট্রাকচারের কথা আমাদেরকে বলছেন জনাব তৌহিদ হোসেন, সেটা কি একটু আপনাদের অভিজ্ঞতা থেকে আপনি আমাদেরকে স্পষ্ট করতে পারেন? উনি একেবারেই সত্যি কথা বলেছেন। শক্তি বলয় একটা আছে, শক্তি মানে পাওয়ার বলয় একটা আছে। সেটির মধ্যে যে শুধু মন্ত্রীরা তা নয়, মন্ত্রীও থাকতে পারেন, তার মধ্যে খুব বড় বড় ব্যবসায়ীরা থাকতে পারেন, তার মধ্যে কালো টাকার মালিক থাকতে পারেন। অর্থাৎ সব কিছু যারা যারা কালো টাকা কি করে করলো, শক্তি না থাকলে একটা দুর্বল লোকে কালো টাকা করতে পারে। তারপরে এমনিও ব্যবসা বাণিজ্য করে যারা বড় হয়, একেবারে আকাশ ছোঁয়া হয়ে যায়, তারাই বা কি করে হয়? এত শক্তি কোত্থেকে আসে? ক্ষমতা না থাকলে তো আপনি প্রজেক্টই পাবেন না, কিছুই পাবেন না। তো সেই জন্য এই যে ক্ষমতা, এই ক্ষমতাটা ঠিক রাষ্ট্রীয় ক্ষমতা বলা মুশকিল, কিন্তু এক ধরনের অদৃশ্য ক্ষমতা তাদেরকে একত্র করে, যার মধ্যে যারা ক্ষমতায় বসে আছেন রাজনৈতিক ভাবে তাদের লোকও থাকে, তাদের ছায়াতে অন্য লোকেরাও থাকে। ওইটা এত সাংঘাতিক। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, এটা অনেক বড় হয়ে যায়। আপনার অনেক মাঝে মাঝে খবর কাগজে দেখেছি, পেপারে, যে রাজস্ব বোর্ডের কাস্টমস বিভাগে একজনকে মেরে ফেলেছে। কেন মেরে ফেলেছে? সে ধরেছিল। তো ধরে ফেলার ফলে তাকে হত্যা করা হয়েছিল। এরকম ঘটনা কিন্তু 2-3টেই আমরা খবরের কাগজে, কয়েক বছর আগের ঘটনা। এইটার থেকে এটা একটা ছোট্ট এক্সাম্পল। এর থেকে আপনি যদি উপরের দিকে প্রজেক্ট করেন তাহলে বুঝতে পারবেন যে
ওই বলয়ের বাইরে কিছু করতে গেলে ওই বলয় এতই শক্তিশালী যে আপনাকে মেরে না, শুধু গুম করে দিলেও কিছু হবে না। আর ওই বলয়টা আইনের ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। এটা যে সব দেশেই এর একরকম তা নয়। আপনি ইউরোপে বা আমেরিকায় গেলে এরকমের ঠিক আমাদের মতন অবস্থাটা পাবেন না। সেখানে দোষ করে ফেলতেই পারে, ধরাও পড়ে যাবে, কিন্তু আমাদের এখানে গুম করে ফেললেও ধরা পড়ে না। কারণ এই বলয় কি ভাঙা সম্ভব না খন্দকার ইব্রাহিম খালেদ? এটা সম্ভব, আপাতত সম্ভব না। কারণ এটা সম্ভব হতে হলে শুভ শক্তি আর এটা হলো অপশক্তি, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। আমাদের এখানে শুভ শক্তির কোনো ব্যালেন্সই নাই, যে যা অপশক্তি যে যা খুশি করে যাচ্ছে। তো এইটা দেখার পরে আমি বলবো যে ঠিক এই মুহূর্তে এটা সম্ভব না, তবে কোনো একটা ধন্যবাদ সময়। খন্দকার ইব্রাহিম খালেদ, আবারও আসবো আপনার কাছে। এই খুরশিদ আলম, অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনার কাছ থেকে এটি একটু জানতে চাই যে এই ক্ষমতার বলয়ে কারা থাকেন তার নামও পর্যন্ত আমরা বলতে পারছি না বা শুনতে পারছি না, সেখানেও সমস্যা রয়ে যাচ্ছে। এই বলয় কি ভাঙা সম্ভব? আপনারা মানে কাজ করে সেখান থেকে কি অভিজ্ঞতা, যে এই বলয় কি আদৌ ভাঙা সম্ভব, নাকি এই চুনোপুটি এখান থেকে ওখান থেকে বিচ্ছিন্নভাবে ধরেই আসলে এইটি শেষ? না, এটা অবশ্যই সম্ভব। আমি মনে করি, এটা আমার পার্সোনাল ভিউ, বলয় ভাঙা সম্ভব, তবে সবার প্রতি একটা কমিটমেন্ট থাকতে হবে। একটা কমিটমেন্ট, আমি এই কাজটা করব, আমি এই মামলাটা আমি শেষ করতে হবে আমাকে। এই যে একটা কমিটমেন্ট, সোশ্যাল কমিটমেন্ট, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, এটা যদি অ্যাটলিস্ট মোর দেন 50% মধ্যে থাকে ওই বলয়ের ভিতরে, এটা ভাঙা সম্ভব। হ্যাঁ, এর জন্য দরকার সাহস, একটা দরকার, আর হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু সহযোগিতা। এখন যার কাছ থেকে সহযোগিতা নেবেন সে হয়তো দেখবেন অপশক্তি, সেখানে আপনাকে ভাঙার জন্য কমিটমেন্ট থাকতে হবে। এই কমিটমেন্ট যদি থাকে এবং যদি 50% লোক সমন্বিতভাবে কাজ করে, আমি মনে করি বলয় ভাঙা সম্ভব, বাট একটু সময়ের ব্যাপার, সময় লাগবে। আপনি দেখুন, ধরেন এই বাংলাদেশে আমাদের ট্রায়ালে, দুর্নীতি দমন কমিশনের ট্রায়ালে, আমি নাম উচ্চারণ করতে চাচ্ছি না, কত বড় বড় লোকের সাজা হয়েছে, এবং এটা তো সম্ভব হয়েছে। এটা কিন্তু 10 বছর আগেও আমরা কল্পনা করতে পারিনি, কিন্তু ওইটা হয়তো মামলা হয়েছে, এই মামলা আলোর মুখ দেখবে না, আমরা এমনও কথা শুনেছি, কিন্তু মামলা হয়েছে, সাজা হয়েছে, উচ্চতর আদালত পর্যন্ত সাজা বহাল হয়েছে। কাজেই এটা কমিটমেন্টের ব্যাপার। আমি মনে করি কমিটমেন্ট যদি থাকে অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। জি নিশ্চয়ই, কিন্তু যাদের সাজা হয়েছে তাদের পেছনে কাদের মাধ্যমে তারা এই অপকর্মগুলো করে ফেললো, ওই বলয়টার তো আমরা উদ্ঘাটিত হতে জানছি না, শুনছি না। যেমনটি এই যখন পিকে হালদারের কথা আসছে, সেই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কারা, আপনি যাদের কথা বলছেন ডেপুটি গভর্নর কারা, সেই তথ্যটাও আমরা জানতে পারছি না। এই বলয়টার কথাই হয়তো আমরা জানতে চাই। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসি, অনেক প্রশ্ন রয়েছে, বিরতির পরে নিশ্চয়ই সুযোগ হবে কথা বলবার। ফিরে এলাম রাজকাহনে। জনাব ইব্রাহিম খালেদ, আগের অংশে যেটি জানছিলাম, ক্ষমতার বলয়, অদৃশ্য বলয়, সুশাসনের অভাবে অনেক কিছুই সম্ভব হচ্ছে না, কিন্তু এই এত এত টাকা কারা পাচার করছেন তাদের একটা তালিকা, তাদের নামধাম কি জানা সম্ভব না? দুদক কাজ করছে, সিআইডি কাজ করছে, অন্তত 5টি সংস্থা এরকম কাজ করছে, সেটি জানাটাও কি খুব কঠিন? এটি একটু জানতে চাই। এবং বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট 30 নভেম্বর আদালতে প্রতিবেদন দিয়ে বলছে যে আন্তর্জাতিক শর্ত ভাঙার ভয়ে তারা মানে তালিকাটি প্রকাশ করতে পারছে না বা আদালতকে জানাতে পারছে না। কেমন শর্ত ভঙ্গ হয় আসলে? কেন আমরা জানতে পারছি না যে কারা টাকা পাচার করছেন? আন্তর্জাতিক কোনো শর্ত ভঙ্গ হয় বলে আমি মনে করছি না। এটা তারা হয়তো নিজেদেরকে সংযত রাখার জন্য এই কথাগুলো বলেছেন। আন্তর্জাতিক এমন কোনো শর্ত নাই যে প্রকাশ করা যাবে না। তবে একটা তারা বলতে পারেন যে নামটা প্রকাশ হলে তাদের ধরতে অসুবিধা হতে পারে বা তারা লুকিয়ে থাকবে ইত্যাদি, সেটা বলতে পারেন, কিন্তু কোনো শর্ত ভঙ্গ হয় না। আচ্ছা, আরেকটি হলো যে নাম জানা খুব সহজ তাও না, আবার জানা যাবে না তাও না, জানা যাবে। কারণ ওই যে চক্র যে বলয়টার কথা বলেছি, সেই বলয়টা এতই শক্তিশালী যে, যেমন এই মুহূর্তে আমার একটি নাম মনে পড়ছে যিনি আমাদের এই ব্যাংকিং জগৎ ছত্রভঙ্গ করে দিয়েছেন, কিন্তু আমি তার নামটা বলতে পারবো না। অনেকেই জানেন, নামটা বলতে পারবো না। তো এই রকমের ওই বলয়ের মধ্যে যারা আছেন তারা খুব ভয়ঙ্কর, তারা মানুষকে গুম করে যেটা বলেছি সবই করতে পারে তারা। সেই কারণে মানুষ মুখ খুলতে চায় না। আরেকটা হলো যে ক্ষমতার দাপট, আরেকটা বলি, যেমন দুদক শক্তিশালী, অনেক কাজ করেছেন, সবই সত্যি, কিন্তু বেসিক ব্যাংকে যেখানে শতকরা 80% টাকা মেরে নিয়ে গেছে, সেখানকার চেয়ারম্যানকে
তার টিকিটই বন্ধ ধরতে পারেন নাই, কারণ ওই সক্ষমতা দুদক অর্জন করে নেই, মানে অতটা সাহস নেই বা অতটা সক্ষমতা নেই। তো আছে এগুলো, এই সমস্ত আমাদের যে ড্রব্যাকস গুলো রয়ে গেছে, আমাদের শর্টকামিংস রয়ে গেছে, এই দুর্বলতাটাকে স্বীকার করেই আমাদের আস্তে আস্তে করে এগোতে হবে। তার মানে যে জি বসে থাকতে হবে আমি সে কথা বলছি না। এখন যেটা করা যেতে পারে, সত্যি যদি হয়ে থাকে তাহলে আমার তো মনে হয় যে বাংলাদেশ ব্যাংক ইন্টেলিজেন্স ইউনিটকে আদালত হয়তো বলতে পারবেন, হয়তো বলবেনও, আদালতের কাছে লিস্ট যদি দিতে বলা হয় সেটা তখন বাধ্যতামূলক, তখন আর কোনো আন্তর্জাতিক শর্ত থাকবে না। সেটা একটা জি পন্থা হতে পারে। এবং আদালত আমি রিসেন্ট টাইমসে দেখছি আমাদেরকে বেশ সাহায্য করছেন, অনেক ব্যাপারেই তারা উদারভাবে তথ্য সংগ্রহ করছেন এবং একটা সুবিচারের পথে নিয়ে আসছেন। জি নিশ্চয়ই, আরেকটা অন্তত হলো যে পক্ষে মানুষের তো জানা উচিত নাকি যে কারা আমাদের টাকা, দেশের টাকা বিদেশে নিয়ে যাচ্ছে। প্রবাসীরা এত কষ্টার্জিত টাকা দেশে পাঠাচ্ছেন, তারা এয়ারপোর্টে আসার সময় কত ভোগান্তি, আর ভিআইপি ট্রিটমেন্টে যারা টাকা পাচার করেন তারা পালিয়ে যাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, আমরাও তাদেরকে সম্মান করছি। এটি তো অন্তত বন্ধ হওয়া উচিত। অ্যাডভোকেট হ্যাঁ, খুরশিদ আলম খান দেখুন, কেন সেই সেই জায়গাটি আসে, টিকিটিও ধরা যাচ্ছে না। বেসিক ব্যাংকের চেয়ারম্যানের দুদকের সক্ষমতার ঘাটতির কথা যেটি খন্দকার ইব্রাহিম খালেদ বলছেন, সেটিকেও একটু বলবেন কিনা? না, এটা স্যার তো ওই কথাটা প্রায় সময় বলেন আমি থাকি যখন, এবং ওনার কথাটার তো রিপ্লাই দেওয়ার সুযোগ নাই। তবে আমি শুধু একটাই বলছি, যেহেতু এখনো ইনভেস্টিগেশন হয়নি, ফান্ডেড যে অংশটা ইনভেস্টিগেশন এখনো হয়নি, কাজেই উনি যে একেবারে ধরাছোঁয়ার বাইরে এটা বলা যাবে না। ইনভেস্টিগেশন রিপোর্ট যদি হয়ে যেত তাহলে হয়তো বলা যেত। তবে আমি কিন্তু আশাবাদী, আমরা চেষ্টা করে যাচ্ছি, এতটুকু শুধু জি আপনাকে বললাম। জি, ইনভেস্টিগেশন হয়নি। একটু বলবেন আরেকটা জিনিস জানতে চাই, যে এই যে এত এত টাকা পাচার হচ্ছে ফিরিয়ে আনার ব্যাপারে, যেমন জিএফআই এর যে প্রতিবেদনটি বলছিলাম, 4.5 লক্ষ কোটি টাকায় 7 বছরে পাচার হয়েছে। এই টাকা দেশে আসলে তো আমাদের অর্থনীতি পরিবর্তন হয়ে যাবে একরকম। সেটি কি আনা আদৌ সম্ভব? অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আমরা হ্যাঁ, শুধুমাত্র আরাফাত রহমান কোকোর খবরটি জানি 21 কোটি টাকার মতো দেশে ফেরানো সম্ভব হয়েছে, আপনারা সম্ভব করতে পেরেছেন। জি হ্যাঁ, টাকা ফিরিয়ে আনা সম্ভব, কিন্তু একটু আইনি প্রক্রিয়াটা অত্যন্ত জটিল আন্ডার দ্য মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট অফ 2012, এবং একটু সময় সাপেক্ষ। টাকা আনা যাবে, এতে আপনি নিঃসন্দেহে থাকেন, তবে হয়তো একটু সময় লাগবে। এটাই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্টের আওতায় আমরা হংকং এ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছি, গ্রেট ব্রিটেনে ব্যাংক অ্যাকাউন্টে জব্দ আছে, ইউকে নেটওয়েস্ট ব্যাংকের টাকা জব্দ আছে। কাজে টাকা আনা যাবে, টাকা আনার প্রক্রিয়া আইনি প্রক্রিয়া, বাট একটু সময় সাপেক্ষ ব্যাপার। জি, জনাব তৌহিদ হোসেন, এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় কেমন ভূমিকা পালন করতে পারে এই টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে, যেহেতু দেশে দেশে টাকা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে? ধন্যবাদ। পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি যতটুকু বুঝি, পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি কিছু করার সুযোগ এখানে নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা করতে পারে যে অ্যাডভোকেট সাহেব যেটা বলছেন বা খন্দকার ইব্রাহিম খালেদ যেভাবে বলছেন, ইনিশিয়েটিভ গুলি অন্য পক্ষ থেকে আসতে হবে, দুদক থেকে আসতে পারে, বাংলাদেশ ব্যাংক থেকে আসতে পারে, সেখানে সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং অবশ্যই করবে। এটা যদি তাদেরকে অবশ্যই করতে হবে, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে যে সরকারের যে কোনো প্রতিষ্ঠান যখন একটা অ্যাকশন নিতে যাচ্ছে, সেখানে তাদের যেটুকু নলেজ আছে বা যেখানে যোগাযোগ করা দরকার, যেখানে তথ্য পৌঁছানো দরকার বা চিঠি দেওয়া দরকার, সেগুলি কাজ তারা করতে পারবেন। তাদের হলো সহযোগী ভূমিকা, কিন্তু সরাসরি ভূমিকা নিতে হবে আসলে মিনিস্টার অফ হোমের ক্ষেত্রে বিশেষ হতে পারে, আমাদের দুদকের হতে পারে, এবং অবশ্যই কোর্ট যখন কোনো নির্দেশ দেবেন সেই নির্দেশ পালনের চেষ্টা অবশ্যই যতটুকু বিদেশের সাথে সম্ভব সেটা অবশ্যই করবে বাংলাদেশের দূতাবাস। জি, জনাব তৌহিদ হোসেন, আরেকটা বিষয় যে যেটি অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলছেন, টাকা ফিরিয়ে আনাটা সম্ভব, কিন্তু সেটি খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার। কিন্তু খুব দ্রুত অন্ততপক্ষে আমাদের এটি জানা দরকার কিনা, আপনার কি মনে হয় যে কারা আসলে অর্থ পাচার করছেন সেই তালিকাটা জনগণের সামনে জানানো উচিত কিনা? একদম সরকারি তালিকা জনগণের কর্মকর্তা সামনে থেকে শুরু জানানো, করে সব পর্যায়ে। এটা অ্যাডভোকেট সাহেব বেটার বলতে পারবেন যে আসলে কতটুকু আইনগতভাবে তারা পারেন এবং কতটুকু পারেন না, এটা তো আমি বলতে পারবো না। তবে ওনার আশাবাদ শুনে আমি আশ্বস্ত হচ্ছি খানিকটা, পুরোপুরি না, কারণ বিশ্বের যে স্ট্যাটিস্টিক্স আমরা দেখি তাতে করে দেখা যায় যে একটা অংশ ফেরত আনা যায়, কিন্তু আসলে সব টাকা ফেরত আসে না। কারণ অনেক ধন্যবাদ জনাব তৌহিদ হোসেন, অনেক ধন্যবাদ কাজ করে খন্দকার যে ইব্রাহিম খালেদ। আপনার যখন কাছ থেকে একটু কোনো একটা জানতে দেশে চাই, টাকা আপনি কি পৌঁছে মনে গেছে, করেন কিনা টাকা ফিরিয়ে আনা সম্ভব? এবং এনবিআর এর চেয়ারম্যান গত 30 নভেম্বর বলছেন যে পাচার বন্ধে বিশেষ কর সুবিধা দেওয়ার কথা বলছেন, সেটি কোনো কাজে আসবে কিনা? ছোট করে যে দুটি বিষয় বলবেন। Yes, আমি বরং মনে করি যে পাচার টাকা হচ্ছে ফিরিয়ে আনা সম্ভব, কারণ সেটা আগে বন্ধ করার একটি তো ব্যবস্থা করুন, তারপরে ফেরত। যে
অন্তত জি পক্ষে জি জনাব তৌহিদ হোসেন একটি ধন্যবাদ। আমি খন্দকার ইব্রাহিম খালেদ বলছিলেন, উনি ফোনে আছেন, তো যদি ওনাকে একটু শুনতে পারি। জি খন্দকার ইব্রাহিম খালেদ। টাকা টাকা আনা সম্ভব। একটি এক্সাম্পল আমাদের সামনে রয়েছে, মালয়েশিয়া থেকে খালেদা জিয়ার ছেলে টাকা, কিছু টাকা, কালো টাকা, সেটা ফেরত আনা হয়েছিল। তো এছাড়া এরকম খুব জানাজানি নাই যে বাইরে থেকে টাকা আনা সম্ভব হয়েছে। তো এতে প্রমাণ হয় যে ইচ্ছা থাকলে টাকা আনা সম্ভব, কিন্তু ওই প্রভাব বলয়ের কারণে আমাদের সরকারের বিভিন্ন পর্যায়ে কতটা ইচ্ছা আছে সে প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। কারণ প্রশ্ন, এটা না থাকলেও তো টাকা নিয়ে আসা সম্ভবত। আরেকটা হলো যে আমি যত সহজে বলছি, আনাটা এত সহজ হবে না, একটা প্রক্রিয়ার মধ্যে ফেলে দিয়ে আস্তে আস্তে করে আনা সম্ভব। আর এটাও আমি একমত যে একেবারে পুরো টাকাটাই নিয়ে আসা সম্ভব হবে না, হয়তো আংশিকভাবে আনা সম্ভব হবে। কারণ যে যখন চলে গেছে তখন তো আইনের অধীনে যায়নি, তখন ফ্রিলি মুভ করে টাকাটা চলে গেছে। আর যখন ফিরে আসবে তখন আইনের মধ্য দিয়ে আসবে। কাজে আইনের মধ্য দিয়ে যেটুক টাকাকে ধরা যাবে ওইটুক টাকাই হয়তো আসতে পারবে। আরেকটি আর কথা ওইটাও যদি একটু বলেন যে বলা, বিশেষ কর সুবিধা দিলে কি টাকা পাচার বন্ধ হবে কিনা? না 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 না, এটা হবে না, এটা হবে না। কারণ যারা টাকা পাচার করেন তারা কালো টাকা পাচার করেন। কারণ যে টাকাটা সাদা টাকা, যেটা কম কর দেওয়া হয় যার উপরে, ওই টাকা কখনোই বিদেশে পাচার হয় না। এটা দেশেই থাকে। জি ধন্যবাদ। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, এখনো কি পাচার হচ্ছে কিনা সেই তথ্য আমাদেরকে বলতে পারেন? শেষ করবো এটি শুনে। হ্যাঁ, পাচার হচ্ছে। আমার সামনে এখন একটা ডকুমেন্ট আছে। বাংলাদেশ থেকে সে গত 2 মাসে 21,53,10,145 টাকা পাচার করেছে ব্যাংককে। আমি নাম বলছি না, এখনো পাচার হচ্ছে। দ্যাটস ট্রু, এটা আমি কনসিড করছি। জি অনেক ধন্যবাদ। এটি আমরা চাই যে এটি বন্ধ হোক। কিভাবে বন্ধ হবে সেটি এখনো আমরা নিশ্চয়ই স্পষ্ট হতে পারছি না, এমনকি নামটাও জানতে পারছি না, ক্ষমতার বলয়টাও ভাঙতে পারছি না। শেষ করছি। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট খুরশিদ আলম খান, জনাব তৌহিদ হোসেন, জনাব খন্দকার ইব্রাহিম খালেদ, আপনাদের 3 জনকেই ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের মতো রাজকাহন।